আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জনপদের খবরের সঙ্গে আছি আমি ফারহানা ইমাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশের উত্তর পশ্চিমের 10 জেলায় মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ চলছে। রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র শীতের সাথে ঘন কুয়াশায় কমেছে দৃষ্টিসীমা। আগামী 11 জানুয়ারি পর্যন্ত শীতের এই পরিস্থিতি থাকার পূর্বাভাস রয়েছে। ঠান্ডায় বেড়েছে শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগের প্রকোপ। বিপাকে পড়েছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। একদিনের ব্যবধানে তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস কমে রাজশাহীতে মঙ্গলবার শুরু হয়েছে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমে এসেছে 7 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে দাঁড়িয়েছে 600 মিটার। তীব্র শীতে খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্করা বেশি ভোগান্তিতে পড়েছেন। এত পরিমাণ ঠান্ডা, তারপরে লোকজন নাই, ভাড়াও নাই, খুবই আমাদের সমস্যা। না, বাড়ি থেকে তো বাড়ানোই যাচ্ছে না, খুব সমস্যা। শীতে তো বাড়াইতে পারছি না, তো আমাদের তো সংসার আছে বা পেট আছে, পেট চালাইতে হবে, তার লেগে ওই একটু 8টার দিকে বাড়ায়। হিমেল হাওয়ায় শীতের প্রকোপ বেড়েছে উত্তর পশ্চিমের জেলা গাইবান্ধায়। দুর্ভোগে শ্রমজীবী মানুষ, দৃষ্টিসীমা কমে যাওয়ায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। আবহাওয়া অফিস বলছে আগামী 5 থেকে 6 দিন শীতের এই পরিস্থিতি থাকবে। বেসিক্যালি পশ্চিমা লঘুচাপ প্রতি মাসে একবার বা দুইবার আসতো, এবং যে সময় পশ্চিমা লঘুচাপ আসতো সেই সময় কি হয়, আপনার আকাশে যে ময়েশ্চার থাকে বা কুয়াশা থাকে পুরোপুরি বৃষ্টির মাধ্যমে এটা ক্লিয়ার হয়ে যায়। ওই সময় আকাশ ক্লিয়ার হয়ে যায়, দিনের বেলা সূর্য আলো থাকে এবং রাতের বেলা তাপমাত্রা কমে যায়। সেই সময় কোল্ড ওয়েভ বা সিভিয়ার কোল্ড ওয়েভ আসে। কিন্তু এখন দেখা যাচ্ছে পুরোটা অপোজিট হয়ে যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 5-6 দিন পর বৃষ্টি হলে ঘন কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি কেটে যাবে। এরপরই মাঝারি থেকে তীব্র মাত্রার শৈত্যপ্রবাহ আরও বিস্তৃত হবে দেশের বিভিন্ন অঞ্চলে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। 16টি নদ নদী বেষ্টিত দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় ঢেকে থাকছে রাস্তাঘাট সহ বিস্তীর্ণ এলাকা। প্রচণ্ড শীতে বিপর্যস্ত এখানকার প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষ আক্রান্ত হচ্ছেন নানা শীতজনিত রোগে। প্রতিবারের মতো এবারও কুড়িগ্রামের শীতার্ত মানুষের শীত নিবারণে উষ্ণতা ছড়াতে শীতবস্ত্র নিয়ে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ভিডিওচিত্রে আলমুকসিদের রিপোর্ট। প্রতিনিয়ত দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকে নদ নদীময় কুড়িগ্রামের মানুষ। এবারের শীতেও কাহিল হয়ে পড়েছে এখানকার মানুষ, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তাই 2 দশকের ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও নতুন বছরের শুরুতে দেশের বিভিন্ন জেলার পাশাপাশি কুড়িগ্রামেও শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। কুড়িগ্রাম প্রেস ক্লাব চত্বর জেলা শহরের বিভিন্ন বস্তি সহ আশপাশের চর এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। শীতবস্ত্র পেয়ে আনন্দিত দরিদ্র ও শীতকাতর মানুষ। আমি কম্বল পাইলাম বাবা, খুব আমার উপকার হল, ভালো হল। শীতের জন্য ঘুম পাইতে পারি না। কম্বল দিল, আমাদের খুব উপকার হইলো। শীতকালের জন্য খুব উপকার হইলো, কম্বল একটা দিয়ে দিচ্ছে। আল্লাহ মিলেইছে দিচ্ছে, যারা দিল তারাও আল্লাহ তাদের ভালো করুক, ভালো রাখুক। শীত নিবারণের জন্য ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। ট্রাই ফাউন্ডেশনকে আসলে তারা ঢাকা থেকে বুঝেছেন যে আমাদের এই হিমালয় পাদদেশের এই জেলার মানুষের যে শীতের জন্য যে কষ্ট হচ্ছে, এই জন্য তারা এগিয়ে এসেছেন যে এই মানুষদের জন্য কিছু শীত বস্ত্র। ধন্যবাদ কুড়িগ্রামের প্রেস ক্লাবের পক্ষ থেকে। কুড়িগ্রামের শীতার্ত মানুষের পাশে সবসময়ই ট্রাই ফাউন্ডেশন দাঁড়িয়েছে। আমাদের প্রতি বছর নববর্ষের দিনে আসলে এই ট্রাই ফাউন্ডেশন যে শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়, এভাবে তাদেরকে শুভেচ্ছা জানায়, এটি সত্যি ভালো লাগার বিষয়। এটি অব্যাহত থাকবে বলে আমি আশা করি। সরকারের পাশাপাশি নানা প্রাকৃতিক দুর্যোগে ট্রাই ফাউন্ডেশনের মতো অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান সমাজসেবীরা। আমরা আশা করি ট্রাই ফাউন্ডেশনের মতো যারা বিদ্যমান আছে, বিভিন্ন বেসরকারি সংস্থা আছে,
বিত্তবান মানুষ আছে, তারা কুড়িগ্রামের অসহায় মানুষগুলোর পাশে যদি একটা দৃষ্টি দেয়, তাহলে আমাদের এই মানুষগুলো একটু হলেও স্বস্তি পায়। শীতের তীব্রতা আরও বাড়লে গরম কাপড়ের অভাবের পাশাপাশি শীতজনিত রোগে ভুগবে কুড়িগ্রামের বিভিন্ন এলাকার মানুষ। তাই ট্রাই ফাউন্ডেশনের মতো অন্যান্য সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে মহানগর বিএনপি। প্রধান অতিথি ছিলেন রাজশাহী 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু। খুলনা খালিশপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে 16 নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন খুলনা 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল। চট্টগ্রামে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ এবং কর্পোরেশনের সেবকদের শীতবস্ত্র বিতরণ করেছেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সে সময় সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরাও উপস্থিত ছিলেন। বরিশালের বাকেরগঞ্জের শাহেদপুর গ্রামের গারুরিয়া ইউনিয়নে 20 কৃষক পরিবারের প্রায় 40 মণ ধান কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা। কুমিল্লায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 50তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ভিডিপি দিবস পালিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা রেঞ্জ পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান। বরিশালে 11টি বিদ্যালয়ের 65 জন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা দিয়েছে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। প্রধান অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ আব্দুস সালাম। চাঁদপুর প্রেস ক্লাবের 2026 সালের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক। সে সময় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাগেরহাটে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। ফেনীতে 500-এরও বেশি ছিন্নমূল শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিয়েছে সৌদি আরবের ফেনী প্রবাসী ফোরাম। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়ন শিক্ষক ফোরাম ও নূর ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ 109 জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। সাদিয়া ওমর, চ্যানেল আই। ভোলায় আশঙ্কাজনক হারে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে যুক্ত হয়েছে শহরের ভেতরে নির্বিচারে পুকুর ও জলাশয় ভরাট। এতে বাড়ছে গরম, দেখা দিচ্ছে সুপেয় পানির সংকট, ঝুঁকি বাড়ছে আর্সেনিকের। পরিবেশ বিপর্যয় ঠেকাতে জলাশয় ও পুকুর সংরক্ষণ ও সংস্কারে জোর দিচ্ছে প্রশাসন। হারুনার রশিদের তথ্য ও মোহাম্মদ সামিরুজ্জামানের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। মেঘনা ও তেঁতুলিয়া নদীবেষ্টিত দ্বীপ জেলা ভোলা। চারদিকে অথই জলরাশির মাঝেও সুপেয় পানির সংকট এখানকার প্রতিদিনের বাস্তবতা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সহ শহরের পুকুর ও জলাশয় ভরাট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বৃষ্টির পানি সংরক্ষণ কিংবা ভূগর্ভস্থ পানির স্তর উন্নত রাখে যেসব পুকুর, সেসব ভরাট করে গড়ে তোলা হয়েছে ভবন, দোকানপাট ও বাণিজ্যিক স্থাপনা। শুষ্ক মৌসুমে পানির স্তর নেমে গিয়ে পানি শূন্য হয়ে যাচ্ছে নলকূপ। পুকুর ভরাট হয়ে যাচ্ছে, এটা আমাদের পরিবেশের জন্য হুমকি স্বরূপ, এবং পুকুর ভরাট হয়ে গেলে আমাদের পানির স্তর নিচে নেমে যায়। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এগুলো পরিবেশের উপর একটা বিরূপ প্রভাব ফেলবে। জলাশয় ভরাটে নদী থেকে অবৈধ বালু উত্তোলন করায় বাড়ছে ভাঙন ঝুঁকিও। বিভিন্ন ড্রেজার মেশিন বালু ফেলানোর পরে তার ফলে আমাদের পানির স্তরটা নিচে নেমে যাচ্ছে। টিউবওয়েল বা যে কোনো সাপ্লাই লাইনে সবসময় পানি ঠিক মতন পাওয়া যায় না। প্রত্যেকটা বাড়ির সামনে যে পুকুর পুষ্কুনি আছে এগুলো ভরাট হয়ে যাচ্ছে। প্রচুর পুকুর এক সময় ছিল, এখন এই পুকুরগুলো ড্রেজার দিয়ে ভরে ফেলা হচ্ছে নগরায়নের কারণে। সংকট নিরসনে পুকুর ও জলাশয় রক্ষার পাশাপাশি প্রয়োজন পরিবেশ বান্ধব নগর পরিকল্পনা। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমাদের জলাধারকে টিকিয়ে রাখতে হবে। যদি জলাধার আমরা টিকিয়ে না রাখতে পারি তাহলে জলবায়ু পরিবর্তন সহ প্রাকৃতিক বিভিন্ন রকমের দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি যে পুকুরগুলো আছে এবং পৌরসভার যে পুকুর আছে সেই পুকুরগুলোকে সংস্কার করে মানুষের ব্যবহার উপযোগী করা এবং এর পানিটা যেন সবাই ব্যবহার করতে পারে
সেই ব্যবস্থা করার কাজ ভোলা পৌরসভা। উপকূলীয় জেলা হওয়ায় এখানকার মিঠা পানির আধারগুলো রক্ষা না করলে ভবিষ্যতে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হবে বলে মত বিশেষজ্ঞদের। পরিবেশগত ভারসাম্য রক্ষায় তাই পুকুর সংরক্ষণে দরকার আইনের কঠোর প্রয়োগ। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক দেখছিলেন জনপদের খবর। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।